বাংলাদেশে এমন একটি পাওয়ার প্ল্যান্ট চালু হচ্ছে যেটা বিস্ফোরণ হলেও নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে। 28 এপ্রিল 2026 ইউরেনিয়াম লোডিং এর মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিখব। আশা করি এখান থেকে আপনাদের আগামীর যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে 100% কমন পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা এর পরিচয় জানবো। পরিচয়টা কি? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মনে রাখবেন এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অবস্থান ঈশ্বরদী, পাবনা। গ্রামটির নাম হচ্ছে রূপপুর, মনে রাখবেন, এবং পদ্মা নদীর তীরে অবস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ আসবে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে অবস্থিত। এর মোট ইউনিট মনে রাখবেন দুটি, 1200 মেগাওয়াট করে প্রতিটি ইউনিট, এবং মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটাই পরীক্ষায় আসবে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। এবং পারমাণবিক শক্তির অভিজাত ক্লাবে বাংলাদেশ এখন 33তম। পৃথিবীতে যেসব দেশ পারমাণবিক শক্তি ব্যবহার করে তার মধ্যে বাংলাদেশ এখন 33তম। এটি একটি বিশাল অর্জন আমাদের। আর এই পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের যে বিশাল একটা স্পেশাল ফিচার যেটা আছে, এখানে যে রিঅ্যাক্টরটা ব্যবহার করা হয়েছে, এই রিঅ্যাক্টরের টাইপটা হচ্ছে VVER 1200, যেটা প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর এবং জেনারেশন 3+, এবং যেখানে কোর ক্যাসার রয়েছে। কোর ক্যাসার ফিচারটা হচ্ছে কোনো কারণে যদি রিঅ্যাক্টর মেল ডাউন হয় তাহলে গলিত যে ফুয়েল রয়েছে সেটাকে ধরে রাখে। যেটা চেরনোবিলের যে দুর্ঘটনা ঘটেছিল, সেই চেরনোবিল দুর্ঘটনাটি এখানে অ্যাভয়েড করা হয়েছে। অর্থাৎ কখনোই চেরনোবিলের মতো এই দুর্ঘটনাটা এখানে ঘটার সম্ভাবনা নেই। এবং রাশিয়ার সাথে যে বাংলাদেশের চুক্তি হয়েছে সেখানে ফুয়েল টেক ব্যাক সিস্টেম রয়েছে। অর্থাৎ ব্যবহৃত যে জ্বালানিটা, সেই জ্বালানিটা আমরা হ্যান্ডেলিং করবো না, ওয়েস্টটা সেটা আবার রাশিয়া সেটা ফেরত নেবে রাশিয়ার নিজ দায়িত্বে। সো এটা কিন্তু সব দেশ কিন্তু এই সুযোগটা পায় না কিন্তু। ওকে, তো এখানে প্যাসিভ সেফটি সিস্টেম রয়েছে। অর্থাৎ কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে বা বিদ্যুৎ যদি চলে যায় তাহলে এটা ন্যাচারাল কুলিং সিস্টেম রয়েছে এবং এখানে অটোমেটিকলি এটা ঠান্ডা হয়ে যাবে। কাজে এই সিস্টেমটা খুবই ভালো। আর ডিজাইনটা AS2000 রাশিয়ান প্রযুক্তি, এবং এখানে ইউরেনিয়াম ব্যবহার করা হবে জ্বালানি হিসাবে। আর সার্ভিস লাইফ হচ্ছে প্রায় 60 বছর। আর মোট ব্যয় হবে হচ্ছে 12 থেকে 13 বিলিয়ন মার্কিন ডলার, যার 90% ঋণ দিয়েছে রাশিয়া, অর্থাৎ 11.3 বিলিয়ন ডলার ঋণ দিয়েছে রাশিয়া, এবং বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে 1.3 বিলিয়ন ডলার, মনে রাখবেন। আর এটার পরিশোধের মেয়াদ হচ্ছে 20 বছর। পরিশোধের মেয়াদ হচ্ছে 20 বছর, এবং 2027 সাল থেকে পরিশোধের কিস্তি শুরু হবে। ওকে, প্রধান নির্মাতা হচ্ছে, মনে রাখবেন, রোসাটম। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করতেছে কোন প্রতিষ্ঠান? রোসাটম। এটা হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা। ঠিক আছে, ওকে। তো নির্মাণটা শুরু হয়েছিল 2017 সালে, এবং ফুয়েল লোডিংটা অর্থাৎ ইউরেনিয়াম লোডিং হয়েছে 28 এপ্রিল 2026, এবং আগস্ট 2026 নাগাদ 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, এবং এটা জাতীয় গ্রিডে যুক্ত হবে। ওকে, তো এখানে জ্বালানির প্রথম চালানটা ঢাকায় এসেছিল 28 সেপ্টেম্বর 2023, অর্থাৎ রাশিয়া থেকে 28 সেপ্টেম্বর 2023 ইউরেনিয়ামটা বাংলাদেশে এসেছিল প্রথম। এই তারিখটা গুরুত্বপূর্ণ যে কবে প্রথম ফুয়েলটা এসেছিল। এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎটা উৎপাদন হয় কিভাবে? আপনারা নিশ্চয়ই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার নাম শুনেছেন। আর এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমেই রিঅ্যাক্টরে এখানে প্রচন্ড পরিমাণ তাপ উৎপন্ন হয়। অর্থাৎ রিঅ্যাক্টরে যে ইউরেনিয়াম 235 রয়েছে সেটাকে নিউট্রন দিয়ে আঘাত করে সেখানে ভেঙে ফেলা হয়। আর ভেঙে ফেলার কারণে পরমাণুর কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয় এবং নতুন নিউট্রন নির্গত হয়। এভাবে যে রিঅ্যাক্টরে প্রচুর তাপ উৎপন্ন হয়, এই তাপটা পানিকে গরম করে সেখানে বাষ্প উৎপাদন করে। আর এই বাষ্পের প্রচন্ড চাপে টারবাইন ঘোরে, এবং এই টারবাইনের মাধ্যমে জেনারেটরের সাথে সংযোগ থাকে, জেনারেটর ঘোরে। আর এই জেনারেটর ঘোরার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। একটাই কথা, নো জেনারেটর নো ইলেকট্রিসিটি, মনে রাখবেন, নো জেনারেটর নো ইলেকট্রিসিটি। এখন জেনারেটর আপনি ঘোরাবেন কি দিয়ে? সেটা হ্যান্ডেল মেরে ঘোরাবেন, প্যাডেল মেরে ঘোরাবেন, নাকি আপনি বায়ু শক্তি দিয়ে ঘোরাবেন, নাকি জল শক্তি দিয়ে ঘোরাবেন, নাকি আপনি পরমাণু শক্তি দিয়ে ঘোরাবেন?
এটাই হচ্ছে মূল কথা। তার মানে মূল জিনিসটা হচ্ছে জেনারেটর ছাড়া বিদ্যুৎ উৎপাদন হবে না। তার মানে আমরা জল বিদ্যুতে জল শক্তির, জলের যে বিভব শক্তি, এই শক্তিকে গতি শক্তিতে রূপান্তরিত করে টারবাইন ঘুরিয়ে আমরা জেনারেটর ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি। বায়ু শক্তিকে কাজে লাগে, বায়ুর যে শক্তি সেটাকে এই উইন্ড মিলের মাধ্যমে আমরা টারবাইন ঘুরিয়ে সেখানেও বায়ু শক্তি ব্যবহার করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি। অনুরূপভাবে পরমাণু শক্তিকেও কাজে লাগিয়ে এখানে প্রচন্ড তাপ উৎপন্ন করে বাষ্পের যে গতি, বাষ্পের যে চাপ, এই চাপের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জেনারেটর ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এভাবেই মূলত বিদ্যুৎটা উৎপাদন হয়, আর এই জন্য এটার নাম হচ্ছে পরমাণু বিদ্যুৎ। তো এখানে মজার বিষয়টা হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড এমিশন হয় না, এবং এটা রিনিউয়েবল, অর্থাৎ যে বাষ্পটা থাকে সেই বাষ্পটাকে আবার কুলিং করে ঠান্ডা করে আবার পুনরায় ব্যবহার করা হয়। সুতরাং এটা রিনিউয়েবল এনার্জি, এটা ফোরায় না সহজে। সো যেমন সানলাইট রিনিউয়েবল এনার্জি, পানি রিনিউয়েবল এনার্জি, ওয়াটার শক্তি, সমুদ্র স্রোত রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। সুতরাং এর ব্যবহারের মাধ্যমে এটা বারবার ইউজ করা যায়, এবং এটা আমাদের দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটা যদি পুরোপুরিভাবে চালু হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের আপকামিং চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে কিন্তু অবশ্যই 100% আপনারা কমন পাবেন। তাই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো এরকম এক্সক্লুসিভ টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।